প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসরুমে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে আমাদের 12তম লেকচার শুরু করছি। আমরা যথারীতি তোমাদের ক্লাস নিচ্ছি এক্সপেরিমেন্টাল সাইকোলজি অর্থাৎ পরীক্ষণ মনোবিজ্ঞানের উপরে, যার জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোর্স কোড 213403। আমি প্রফেসর নাজির আহমেদ, নরসিংদী সরকারি কলেজ, যথারীতি তোমাদের এই ক্লাসটি নিয়ে থাকি। আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার নাম্বার 7, দ্য এক্সপেরিমেন্টাল ডিজাইন। যেটাকে আমরা বাংলায় বলছি পরীক্ষণ নকশা। এই চ্যাপ্টারটি একটি টেকনিক্যাল চ্যাপ্টার তোমাদের। আর এই চ্যাপ্টারের শুরুতেই আমি বলে রাখি যে এই বিষয়ে আমাদের আরো বিস্তারিত পড়াশোনা আছে উপরের ক্লাসগুলোতে। আমরা এই 3টা ক্লাস নিব এই পরীক্ষণ নকশার উপরে। আর এই বিষয়টাই তোমাদের অনার্সের কোনো এক ইয়ারে, আমরা অনার্স 3rd ইয়ার গিয়ে তোমরা ওখানে আবার রিসার্চ ডিজাইন আকারে পড়বে। ওখানে রিসার্চ মেথডোলজি একটা পেপার আছে, সেখানে রিসার্চ ডিজাইন আকারে যে বিষয়টা পড়া হবে সেটাই আমরা এখানে পরীক্ষণের দৃষ্টিকোণ থেকে আমরা বলছি এক্সপেরিমেন্টাল ডিজাইন বা পরীক্ষণ নকশা। যেহেতু বিষয়টা একটু টেকনিক্যাল আর অনার্স ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের জন্য এটা, যেহেতু বিষয়টা বরাবরই নতুন, আমি অনুরোধ করব তোমরা খোলা মন নিয়ে, অর্থাৎ একটু সুস্থির মন নিয়ে তোমরা আমার কথাগুলো শুনবে এবং আমাদের এই লেকচারগুলো ফলো করার চেষ্টা করো। আমি যথাসম্ভব প্রয়োজনীয় অংশগুলো তোমাদের এই স্লাইডে দিয়েছি, কিন্তু এই স্লাইডের অনেক কথা আছে যেগুলো ব্যাখ্যা বিশ্লেষণ জানার জন্য তোমাদেরকে বইতে যেতে হবে। আর এটাও বলে রাখি, এই পরীক্ষণ নকশার আলোচনা আমাদের পরীক্ষণ মনোবিজ্ঞানের বাংলায় যে বইগুলো আছে, এই বইগুলো একটি বই যথেষ্ট নয়। তোমাদের একাধিক বই যদি তোমরা ফলো করে থাকো তাহলে তোমাদের জন্য এই চ্যাপ্টার বিষয়গুলো বুঝতে সহজ হবে। কারণ এখানে অনেকগুলো টেকনিক্যাল টার্ম আছে, যে টার্মগুলো জানতে হলে তোমাকে একাধিক বই পড়ে ক্লিয়ার হতে হবে। কারণ আমরা যারা বই লেখার সাথে জড়িত, আমাদের প্রত্যেকের যার যার দৃষ্টিভঙ্গি থেকে, যার যার আন্ডারস্ট্যান্ডিং থেকে আমরা তথ্যগুলো উপস্থাপন করে থাকি। এক একজন স্টুডেন্টের জন্য এক একজন শিক্ষকের অ্যাপ্রোচ বা দেয়া তথ্যগুলো তার জন্য সহজ বলে মনে হতে পারে। তো আমি এই জন্য বলছি যে এই পরীক্ষণ নকশার চ্যাপ্টারটি অনেক লম্বা চ্যাপ্টার, কিন্তু আমাদেরকে যেহেতু 3টি ক্লাসে আমরা এই চ্যাপ্টারটা শেষ করব বলে প্ল্যান করেছি, এই জন্য আমাদের একটু দ্রুত যেতে হবে আর অনেকগুলো কথা, অল্প জায়গার মধ্যে অনেকগুলো কথা বলতে হবে। তোমাদেরকে এই অনুরোধ করব, তোমরা অবশ্যই আমাদের এই ক্লাসের লেকচার শিটগুলো ফলো করবে, পাশাপাশি তোমাদেরকে বই পড়ে আরো ক্লিয়ার হতে হবে। আসো আমরা মূল আলোচনা শুরু করি। তো আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি যে পরীক্ষণ নকশা, আসো আমরা জেনে পরীক্ষণ পরিচালনার মাধ্যমে সঠিক উপাত্ত সংগ্রহের জন্য গৃহীত পরিকল্পনাকে বলা হয় পরীক্ষণ নকশা। তাহলে আমরা এই পর্যন্ত যে আলোচনা করেছি চ্যাপ্টার নাম্বার 6, আমরা এক পরীক্ষণ পরিচালনা বিষয়ে ডিজাইনিং অ্যান্ড কন্ডাক্টিং এক্সপেরিমেন্ট আমরা বিস্তারিত আলোচনা করেছি 6 নাম্বার চ্যাপ্টারে। তার আগে আমরা অনুকল্প, তার আগে আমরা চলক, তার আগে আমরা সমস্যা নিয়ে কথা বলে আসছি। আজকের আলোচনায় এই পূর্ববর্তী আলোচিত এই সমস্যা, চলক, অনুকল্প এবং পরীক্ষণ পরিচালনা, এই সবগুলো বিষয়ই আজকের এই আলোচনাতে সন্নিবেশিত হবে। বিভিন্ন জায়গায় এই আগের এই ক্লাসের ধারণাগুলো আসবে, যাতে করে এই আলোচনাগুলো হচ্ছে কন্টিনিউশন, একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। এই জন্য বলছি, আগের ক্লাসগুলো যাদের আপ টু ডেট করা আছে তারা আজকের ক্লাসে খুব স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং বুঝতে পারবে আশা করি।
তাহলে আমরা বলছি পরীক্ষণ পরিচালনার মাধ্যমে সঠিক উপাত্ত সংগ্রহের জন্য গৃহীত পরিকল্পনাকে বলা হয় পরীক্ষণ নকশা। তাহলে পরীক্ষণ কি, পরীক্ষণ পরিচালনার সংক্রান্ত বিষয়গুলো আমরা আগে আলোচনা করেছি। তাহলে একটা সোজা কথা হচ্ছে একটি পরিকল্পনা গ্রহণ করা। পরীক্ষণ পরিচালনার বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়, সেই পরিকল্পনাটাকে আমরা বলছি ডিজাইন। আমরা বলি যে কোনো কর্ম পরিকল্পনা কাজ করার আগে আমাদের আগে একটা প্ল্যান করতে হয়। পরিকল্পনা প্রণয়ন না করে যদি আমরা কোনো কাজে অগ্রসর হই তাহলে কাজটি যথাযথভাবে নাও হতে পারে। তাহলে যে কোনো কাজের ক্ষেত্রে আগে পরিকল্পনা করতে হয়। যেমন সহজ করে আমরা বলি, কোনো একজন ব্যক্তি যদি একটি বাড়ি তৈরি করতে যান তাহলেও তাকে বাড়ি তৈরি করার একটি প্ল্যান করতে হয়, যেটাকে সহজ ভাষায় বলে যে ডিজাইন করা। তাহলে এই যে ডিজাইন করা বা বাড়ির নকশা প্রণয়ন করা, এই বিষয়টা যদি মাথায় থাকে তাহলে আমাদের কথাগুলো বুঝতে খুব সহজ হবে। তাহলে বাড়ি তৈরি করার প্ল্যানের মতোই পরীক্ষণ পরিচালনার করে আমরা যে তথ্য বা উপাত্ত সংগ্রহ করব, তার যাবতীয় কলা কৌশলগুলো নিয়ে যে পরিকল্পনা গ্রহণ করা হয় সেটাকে আমরা বলছি এক্সপেরিমেন্টাল ডিজাইন। তারপরে পরীক্ষণ নকশায় মূলত সুপরিকল্পিত এবং সুনিয়ন্ত্রিত পন্থায় অনির্ভরশীল চলক প্রয়োগের, এখানে আমরা বলছি ম্যানিপুলেশন বা অনির্ভরশীল চলকের পরিবর্তনের মাধ্যমে, ম্যানিপুলেশন আমরা এখানে প্রয়োগ বলছি, ম্যানিপুলেশনের বাংলা আগের লেকচারগুলোতে পরিবর্তনের কথা বলেছি। প্রয়োগের মাধ্যমে নির্ভরশীল চলকের পরিবর্তন সমূহ পর্যবেক্ষণের যথাযথ পরিকল্পনা গ্রহণ করা হয়। এই বিষয়টা আমরা বলছিলাম পরীক্ষণের সঙ্গে আমরা বলেছিলাম নিয়ন্ত্রিত পরিবেশে নির্ভরশীল চলকের উপর অনির্ভরশীল চলকের প্রভাব যাচাই করাকেই বলা হয় পরীক্ষণ। তাহলে আজকে ওই সংজ্ঞাটা যদি তোমাদের মাথায় থাকে তাহলে এই কথাটা বুঝতে খুব সহজ হবে যে পরীক্ষণ নকশায় মূলত সুপরিকল্পিত সুনিয়ন্ত্রিত পন্থায় অনির্ভরশীল চলকের মাধ্যমে প্রয়োগের মাধ্যমে নির্ভরশীল চলকের পরিবর্তন সমূহ পর্যবেক্ষণের যথাযথ পরিকল্পনা গ্রহণ করা হয়। তার মানে হচ্ছে একটি পরীক্ষণ পরিচালনার জন্য গৃহীত পরিকল্পনাই হচ্ছে পরীক্ষণ নকশা। এটি হচ্ছে মূল বক্তব্য। এটা আমরা দুইজন মনোবিজ্ঞানীর আমরা নকশা সম্পর্কে আমরা জানি। কার্ল স্মিথ এবং অন্যান্য তারা বলেছেন একটি পরীক্ষণ নকশা হলো এমন এক অবস্থা যেখানে পরীক্ষণীয় শর্তাদি নির্বাচন ও বিন্যাস করা হয়। তার মানে নকশা হলো এমন একটা ব্যবস্থাপনা যেখানে পরীক্ষণীয় শর্তাদি, মানে পরীক্ষণীয় শর্তাদি বলতে আমরা এখানে বোঝাচ্ছি পরীক্ষণীয় যে চলকগুলো আছে এই চলকগুলো নির্বাচন এবং বিন্যাস করা হয়। কোন চলকে কিভাবে, কার উপরে কখন কিভাবে প্রয়োগ করা হবে, কি পরিমাণে প্রয়োগ করা হবে, কতবার প্রয়োগ করা হবে, এই সংক্রান্ত যাবতীয় বিষয়গুলো যেখানে সন্নিবেশিত হয় সেটাকে বলা হয় এক্সপেরিমেন্টাল ডিজাইন। তারপরে আসো আমরা কার্লিঙ্গার একটা ডেফিনেশনটাতে আমরা যাই। কার্লিঙ্গার বলেছেন গবেষণা, উনি গবেষণার নকশা বলেছেন, কিন্তু আমি আগেও বলেছিলাম যে গবেষণা আর পরীক্ষণ পাশাপাশি দুইটি হচ্ছে অনুধানের প্রক্রিয়া। তাহলে আমরা ব্র্যাকেটে পরীক্ষণ লিখেছি আমাদের বোঝার সুবিধার জন্য। গবেষণা নকশা হলো এমন পরিকল্পনা, কাঠামো এবং কর্ম পরিকল্পনা যার মাধ্যমে গবেষণা প্রশ্নের উত্তর খোঁজা হয় এবং বেদাঙ্ক সমূহ নিয়ন্ত্রণ করা হয়। তাহলে গবেষণার পরিকল্পনা করা হয় করে এমন যার গবেষণার মাধ্যমে যে তথ্য বা উপাত্তগুলোর সংগ্রহ করা হয়, অর্থাৎ গবেষণার মাধ্যমে যে নতুন কোনো বিষয় উদ্ভাবনের চিন্তা করা হয়, যে সমস্যার সমাধানের উত্তর খোঁজা হয় বা যে সমস্যার উত্তর খোঁজা হয় তার তথ্যগুলো কিভাবে সন্নিবেশিত করা হবে সেই সম্পর্কে একটি গৃহীত পরিকল্পনা এবং তার ভেরিয়েবল গুলো বা বেদাঙ্ক সমূহ নিয়ন্ত্রণ করা হয়। মানে হচ্ছে যে সকল ঘটনা বা বিষয় গুণের মানে জড়িত এই সমস্যার সমাধান বা উত্তরের সাথে জড়িত সেগুলোকে ম্যানিপুলেশন করা হবে এবং কন্ট্রোলও করা হবে। আমরা ম্যানিপুলেশন এবং কন্ট্রোল এই দুইটা শব্দ সম্পর্কে আমরা চলক চ্যাপ্টারে বিস্তারিত আলোচনা করে আসছি। ল্যাথরোবের মতে একটি পরীক্ষণ নকশার মাধ্যমে উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে কোনো অর্থবহ ফলাফলের ব্যাপারে তথ্য প্রদান করা হয়। আমরা এতক্ষণ যা বললাম এই কথাগুলো সার কথাই হচ্ছে উপাত্ত সংগ্রহ এবং বিশ্লেষণ করে কোনো অর্থবহ ফলাফলের ব্যাপারে তথ্য প্রদান করা হয় পরীক্ষণ নকশার মাধ্যমে।
তারপরে আসো আমরা পরবর্তী আলোচনায় যাই, যে একটি উদাহরণ দেই, আমরা পরীক্ষণ নকশার একটু উদাহরণ দেই। তাহলে আমরা বলছি পরীক্ষণ পরিকল্পনার সূচনা হয় কোনো সমাধানযোগ্য সমস্যাকে কেন্দ্র করে। আমরা এই কথাগুলো বলেছিলাম, যে কোনো পরীক্ষণের সূচনা হয় একটা সমস্যাকে কেন্দ্র করে। সমস্যাটি সম্ভাব্য সমাধান হিসেবে অনুকল্প গঠন করা হয়। এই অনুকল্পের সত্যতা যাচাই করার জন্য গৃহীত পরিকল্পনাই হলো পরীক্ষণ নকশা। একই কথা আমরা এখানে একটু অন্যভাবে বললাম। তার মানে একটি পরীক্ষণ পরিচালনা করার জন্য একটি সমাধানযোগ্য সমস্যা নির্বাচন করব। সেই সমস্যার মধ্যে থাকবে, চলকগুলো থাকবে, এবং সমস্যার সম্ভাব্য সমাধান কি হবে সেই সম্পর্কে একটা অনুকল্প গঠন করা হবে, এবং অনুকল্পের সত্যতা যাচাই করার জন্য গৃহীত যে পরিকল্পনা গ্রহণ করা হয় সেটাকে আমরা বলছি পরীক্ষণ নকশা। আমরা একটা উদাহরণ দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করি। একটা পরীক্ষণের সমস্যা বললাম, আমরা এই সমস্যাটার উদাহরণটা আগেও দিয়েছিলাম, সেখানেও আছে। আমরা একই উদাহরণ দিয়ে বুঝালে তোমাদের পক্ষে সহজ হবে, যে আগের পড়ার সাথে এই পরবর্তী পড়ার একটা যোগসূত্র স্থাপিত হবে। আমরা আগের পরীক্ষণ যেটা বলেছিলাম, সমস্যা সময় ব্যবধানের ফলস্বরূপ স্মৃতি সংরক্ষণের পরিমাণ নির্ণয়, এটা ছিল আমাদের একটি পরীক্ষণের সমস্যা। এই পরীক্ষণের সমস্যার অনুকল্প হলো সময় অতিক্রান্তের সাথে সাথে স্মৃতি সংরক্ষণ হ্রাস পায়। অর্থাৎ আমাদের একটা থিওরি আছে, থিওরি অফ ডিসইউজ, অব্যবহারজনিত স্মৃতির অবক্ষয় মতবাদ। এটা বিস্মৃতির একটি মতবাদ। ওই মতবাদ থেকে আমরা জানি যে সময় অতিক্রান্ত সাথে সাথে শিক্ষালব্ধ অভিজ্ঞতার হ্রাস পেতে থাকে বা স্মৃতি সংরক্ষণ হ্রাস পায়। এটা হলো অনুকল্প। তাহলে এই অনুকল্পটাকে যাচাই করার জন্য আমরা কি করব, 10টি অর্থহীন শব্দাংশের একটি তালিকা প্রতিটি 2 সেকেন্ড করে উপস্থাপন করা হবে, এবং সম্পূর্ণ তালিকাটি পরীক্ষার মুখস্থ না হওয়া পর্যন্ত এই তালিকাটি তার সামনে উপস্থাপন করা হবে। যতগুলো প্রচেষ্টা প্রয়োজন ততগুলো প্রচেষ্টা আমরা চালাবো। তাহলে সম্পূর্ণ তালিকাটি 10টি অর্থহীন শব্দাংশের একটি তালিকা, সম্পূর্ণ তালিকাটি তাকে 20 সেকেন্ড ধরে দেখাবো, দেখানোর পরে তার পুনরুৎপাদন নিব। এইভাবে সম্পূর্ণ তালিকাটি বারবার উপস্থাপন করে তাকে তালিকাটি মুখস্থ করাবো, এবং 30 মিনিট পরে তার প্রতিক্রিয়া জানবো, এবং তার সঠিক পুনরুৎপাদন সংখ্যা কাউন্ট করব। 1 ঘন্টা পরে জানবো এবং 1.5 ঘন্টা পরে জানবো। তাহলে এই যে পরীক্ষণটি তথ্য বা উপাত্ত সংগ্রহ করার জন্য যে প্ল্যানটা গ্রহণ করা হয়েছে, এই প্ল্যানটাকে আমরা বলছি পরীক্ষণ নকশা। তারপরে আসো আমরা আলোচনা করি যে পরীক্ষণ নকশার উদ্দেশ্য। কেন একটি পরীক্ষণের নকশা প্রণয়ন করা প্রয়োজন? নকশা প্রণয়নের মাধ্যমে যে প্রধান উদ্দেশ্য সাধিত হয় তা হলো এটার মাধ্যমে পরীক্ষণ কার্য আরম্ভ করার আগেই প্রকৃত কাজের একটি সামগ্রিক রূপরেখা পাওয়া যায়। এতে করে মূল পরীক্ষণ আরম্ভ করার পূর্বেই উহার সম্ভাব্য ত্রুটি বিচ্যুতি বা অস্পষ্টতা চিহ্নিত করা যায়, এবং ওইগুলো দূরীকরণের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা যায়। এছাড়া পরীক্ষণ নকশার মৌলিক উদ্দেশ্য হলো পরীক্ষণের উপস্থাপিত প্রশ্নের, যেটাকে আমরা বলছি সমস্যা, নির্ভুল উত্তর অনুসন্ধান করা। এগুলো তোমরা পড়ে আমার পড়া থেকেই তোমরা বুঝে যাচ্ছ, আগের পড়া যেহেতু আমাদের আছে। আমরা একটু সামনে অগ্রসর হব। উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে সংক্ষেপে বলা যায় কি পর্যবেক্ষণ করতে হবে, গৃহীত উপাত্তের উপস্থাপন এবং বিশ্লেষণ কিভাবে করতে হবে ইত্যাদি সম্পর্কে নির্দেশনা পরীক্ষণ নকশা থেকে পাওয়া যায়। তাহলে পরীক্ষণ নকশার উদ্দেশ্যটা কি আমরা এখানে বললাম। এখন আমরা বলবো একটা পরীক্ষণ নকশার প্রয়োজনীয়তা সম্পর্কে, যে কেন পরীক্ষণ নকশা প্রয়োজন আমাদের, এই সম্পর্কে আমরা কিছু কথা বলছি। পরীক্ষণ নকশার প্রয়োজন হচ্ছে নির্বিঘ্নে গবেষণা পরিচালনা করা। এখানে আমরা পরীক্ষণের কথাটা বলতে পারি যে নির্বিঘ্নে পরীক্ষণ পরিচালনা করা, একই কথা বলছি। গবেষণার ক্ষেত্রে বলা হচ্ছে গবেষণা পরিচালনা করা। তাহলে একটি পরীক্ষণ বা গবেষণা যাতে নির্বিঘ্নে পরিচালনা করা যায়, সুনির্দিষ্ট পন্থায় যাতে অগ্রসর হওয়া যায়, সুপরিকল্পিতভাবে যাতে অগ্রসর হয় যায়, এই জন্য পরীক্ষণ নকশার প্রয়োজন। সময় এবং অর্থের সাশ্রয়। একটি পরীক্ষণের নকশা যদি আমাদের সামনে থাকে, পরিকল্পনা যদি সামনে থাকে, তাহলে আমরা পরীক্ষণ পরিচালনার ক্ষেত্রে সময় এবং অর্থ সাশ্রয় করতে পারবো। তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ, আমাদের জন্য তথ্য সংগ্রহ করা খুব সহজ হবে, এবং তথ্যগুলো বিশ্লেষণ করাও আমাদের জন্য সহজ হয়ে যাবে যদি একটি
পরীক্ষণ নকশা পূর্ব থেকে আমাদের কাছে নির্ধারণ করা থাকে। আগাম পরিকল্পনা গ্রহণ করা যায়, অর্থাৎ একটি পরীক্ষণ পরিচালনার আগেই আমরা আগাম যে পরিকল্পনা করি সেটা আমাদের জন্য একটা বিশাল কাজ করে। যদি আগাম পরিকল্পনা করা যায় তাহলে আমরা সহজেই আমাদের সমস্যার সমাধানে পৌঁছে যেতে পারি। ফলাফলের যথার্থতা এবং নির্ভরযোগ্যতা। তাহলে কোনো পরীক্ষণের ফলাফল যথার্থতা এবং যথার্থতা বলতে আমরা বোঝাচ্ছি যে পরীক্ষণটি যে উদ্দেশ্যে পরিচালিত হয়েছে সেই উদ্দেশ্য কতটা ফুলফিল করেছে সেটাই হচ্ছে যথার্থতা। আর নির্ভরযোগ্যতা হচ্ছে বিশুদ্ধতার মাত্রা, অর্থাৎ পরীক্ষণটি ফলাফল কতটা বিশুদ্ধ তার সম্পর্কেও আমাদের ধারণা দিবে এই পরীক্ষণ নকশা। ধারণাকে সংগঠিত করা, যে পরীক্ষণের সমস্যার মধ্যে যে আইডিয়াস গুলো আছে, যে বিষয়গুলো আমরা জানতে চাই সেই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে সেই বিষয়গুলো সংগঠিত করার ক্ষেত্রে, সেই বিষয়গুলোকে এক জায়গায় অর্গানাইজ করার ক্ষেত্রে পরীক্ষণ নকশা আমাদেরকে সহায়তা করে থাকে। অনুকল্প যাচাইকরণ, তাহলে পরীক্ষণ নকশা আমাদেরকে গৃহীত অনুকল্পকে যাচাই করার ক্ষেত্রে পরীক্ষণ নকশা আমাদেরকে দিক নির্দেশনা দেয়। 8 নম্বরে একই কথা, ওই যে কথা চলে আসছে, দিক নির্দেশনা প্রদান করে। পরীক্ষণ নকশা অনুকল্প যাচাইকরণে আমাদেরকে সহায়তা করে, পরীক্ষণের দিক নির্দেশনা প্রদান করে থাকে। যদি সুনির্দিষ্ট পরীক্ষণ নকশা আমাদের সামনে না থাকে, তাহলে গাইডলাইন না থাকে, তাহলে আমরা পরীক্ষাটি সুচারুভাবে পরিচালনা করতে সক্ষম হব না। তারপরে হলো সাধারণীকরণ করা, অর্থাৎ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, যেহেতু আমাদের অধিকাংশ পরীক্ষণই পরিচালিত হয় নমুনার উপরে, এই নমুনায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমাদের সমগ্র সম্পর্কে যাতে সাধারণীকরণ করতে পারি, এই জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করে পরীক্ষণ নকশা। তারপরে আমরা বলছি পুনরাবৃত্তিতা বা রিপিটেশন। একটি পরীক্ষণ একবার পরিচালিত হয়ে যে ফলাফল পাওয়া যায়, তখন সেটি সাথে সাথে বিজ্ঞানের আওতাভুক্ত হয় না। সেই বিজ্ঞানের আওতাভুক্ত হলে একই পরীক্ষণের ফলাফল বারবার পরীক্ষণটি পুনরাবৃত্তি করে যে ফলাফল পাওয়া যাবে, এই ফলাফলগুলোর মধ্যকার যদি সামঞ্জস্যতা পাওয়া যায়, তাহলে সেই সেই ফলাফলটি একটি গ্রহণযোগ্য ফলাফল হিসাবে গণ্য হবে। এই জন্য পরীক্ষণের পুনরাবৃত্তিটা প্রয়োজন। তাহলে পরীক্ষণ নকশা পরীক্ষণের পুনরাবৃত্তি করার ক্ষেত্রেও আমাদেরকে সহায়তা করে থাকে। তারপরে আমরা আলোচনা করি পরীক্ষণ নকশার মূলনীতি, অর্থাৎ একটি পরীক্ষণ নকশার মেইন 3টি মূলনীতি বা প্রিন্সিপাল অনুসরণ করে থাকে। একটি পরীক্ষণ নকশা প্রণয়নের ক্ষেত্রে বিবিধ বিষয়গুলোকে সামনে রেখে পরীক্ষণ পরিচালনা করার জন্য 3টি মূলনীতি অনুসরণ করা হয়। যে কোনো পরীক্ষণ নকশায় এই 3টি মূলনীতি বজায় থাকবে, অর্থাৎ পরীক্ষণ নকশা প্রণয়নের ক্ষেত্রে আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে এই মূলনীতির থেকে আমরা যাতে বিচ্যুত না হই। প্রথম মূলনীতিটাকে আমরা বলছি দ্বৈবচয়িতকরণ, র্যান্ডমাইজেশন। এই র্যান্ডমাইজেশন সম্পর্কে আমরা আগেও আলোচনা করেছি। আমরা বলেছি যে কোনো পরীক্ষণ পরিচালনার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে এক কাজ হচ্ছে পরীক্ষণ পরিচালনার জন্য একটা সমস্যা নির্ধারণ করতে হবে। সমস্যার মধ্যে আমাদের যে চলকগুলো আছে সেই চলকগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তারপরে আমাদের পরীক্ষণের একটি অনুকল্প গঠন করতে হবে এবং অনুকল্প গঠন করার পরে পরীক্ষণের নকশা প্রণয়ন করে আমাদের প্রথম কাজ হচ্ছে পরীক্ষ নির্বাচন করা। এই যে পরীক্ষণের জন্য যে পরীক্ষ নির্বাচন করব, তখন আমাদের এই দৈব চয়নের বিষয়টা সামনে চলে আসবে। পরীক্ষ নির্বাচন করার জন্য সমগ্র থেকে আমাদেরকে দৈব চয়ন পন্থায় নমুনা নির্বাচন করতে হয়। সেই নমুনাগুলোকে আবার দৈব চয়ন পন্থায় দলে ভাগ করতে হয় এবং এই দলগুলোর কোন দল কোন ধরনের অনির্ভরশীল চলকের অধীনে পরীক্ষিত হবে সেই বিষয়টা আবার র্যান্ডম বা দৈব চয়নের মাধ্যমে নির্ধারণ করা হয়। এটা একটা বৈজ্ঞানিক পদ্ধতি। আনবায়াসনেস মানে পরীক্ষকের ব্যক্তিগত ইচ্ছা আকাঙ্ক্ষা বা পরীক্ষকের ব্যক্তিগত বৈশিষ্ট্য যাতে পরীক্ষণের উপর প্রভাব বিস্তার করতে না পারে, এই জন্য একটা আমাদের জন্য একটা সেফ গার্ড হচ্ছে নমুনা নির্বাচনের ক্ষেত্রে র্যান্ডম টেকনিক অ্যাপ্লাই করা, নমুনাগুলোকে দলে ভাগ করার ক্ষেত্রে পরীক্ষকের ইচ্ছা অনিচ্ছা গুরুত্ব না দিয়ে দৈব চয়ন পন্থা অনুসরণ করা এবং কোন দলের পরীক্ষ কোন ধরনের অনির্ভরশীল চলকের অধীনে পরীক্ষিত হবে সেটাও দৈব চয়ন পন্থায় নির্ধারণ করা। তার মানে হচ্ছে পরীক্ষণ নকশা প্রণয়নের সময় আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে এই র্যান্ডমাইজেশনের যে স্পিরিট,
বা দৈব চয়নের যে মূল আবেদন যেটা সেটা আমাদের সামনে রাখতে হবে। তা না হলে পরীক্ষণ ব্যক্তিনিষ্ঠতার দোষে দুষ্ট হয়ে যেতে পারে। অর্থাৎ পরীক্ষক তার পছন্দ মতন পরীক্ষা নির্বাচন করতে পারেন। পরীক্ষক তার পছন্দ মতন পরীক্ষাগুলোকে দলে ভাগ করতে পারেন। পরীক্ষক তার পছন্দ মতন অনির্ভরশীল চলক তার পছন্দনীয় দলের উপরে মানে সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারেন, অপছন্দনীয় দলের উপরে কম সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারেন। এই জাতীয় সমস্যাগুলো যাতে পরীক্ষণে না হয় সেই জন্য দৈব চয়ন বিষয়টা খুবই গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। যে কোনো পরীক্ষণ নকশা প্রণয়নের ক্ষেত্রে এই দৈব চয়নকরণ বা র্যান্ডমাইজেশন খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় যে মূলনীতিটা আমরা এখানে আলোচনা করছি যে সেটা হলো রিপিটেশন বা পুনরায়ন। সেটা হচ্ছে যে কোনো পরীক্ষণ নকশা, একটি ভালো পরীক্ষণ নকশার বৈশিষ্ট্য আমরা একটু পরেই আলোচনা করব। যে কোনো পরীক্ষণ নকশা প্রণয়নের ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই যে নকশাটা আমরা ফলো করব এই নকশাটা যাতে পরীক্ষণটাকে পুনরাবৃত্তি করার, অর্থাৎ বারবার যাতে পরীক্ষণটা একই ল্যাবরেটরি কন্ডিশনে পুনরাবৃত্তি করা যায় তার ব্যবস্থাপনা থাকা। কারণ পুনরাবৃত্তি করে যদি কোনো একটি পরীক্ষণ যদি একবার সংগঠিত হওয়ার পরে সেটা যদি রিপিট করা না যায়, বারবার পুনরাবৃত্তি করে তার ফলাফলের মধ্যে পূর্ববর্তী ফলাফলের সাথে পরবর্তী ফলাফলের সামঞ্জস্যতা যদি নিরূপণ করা না যায় তাহলে সেটি একটি ভালো পরীক্ষণ হিসেবে বিবেচিত হবে না বা সেই পরীক্ষণে প্রাপ্ত ফলাফলগুলো সবার কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে পরীক্ষণের নকশার অন্যতম আরেকটি মূলনীতি হচ্ছে সেটা হচ্ছে পুনরায়ন বা রিপিটেশনের ব্যবস্থা থাকা, অর্থাৎ বারবার যাতে পরীক্ষণটি রিপিট করা যায় তার জন্য প্রয়োজনীয় অপশন থাকবে পরীক্ষণ নকশার মধ্যে। থার্ড আমরা বলছি স্থানীয় নিয়ন্ত্রণ বা লোকাল কন্ট্রোল। এই কন্ট্রোল শব্দটির সাথে আমরা পরিচিত, বিভিন্নভাবে আমরা কন্ট্রোলের কথা বলছি। তার মানে হচ্ছে যে যখন পরীক্ষণটি পরিচালিত হবে, যে পরিবেশে পরিচালিত হবে এবং পরীক্ষণের মধ্যে যে চলকগুলো থাকবে এই সবগুলো বিষয়ে নিয়ন্ত্রণের ক্ষেত্রে পরিবেশ পরিস্থিতির আলোকে ডিমান্ড অনুযায়ী যাতে সবগুলো নিয়ন্ত্রণ করা যায় সেই ব্যবস্থাটাও পরীক্ষণ নকশায় থাকবে। তাহলে এই মূলনীতিগুলোর ব্যাপারে এই পয়েন্টগুলো আগে পরে করার ব্যাপারে বিভিন্ন মনোবিজ্ঞানীদের মধ্যে বা বিভিন্ন বিজ্ঞানীদের মধ্যে মতদ্বৈততা আছে। তবে কেউ কেউ পুনরায়নকে আগে বলেছেন, দৈব চয়নকে পরে করেছেন, এগুলোর কোনো সমস্যা না। আমাদের মূল বক্তব্য হচ্ছে যে কোনো পরীক্ষণ নকশা প্রণয়নের ক্ষেত্রে এই তিনটা মূলনীতিকে আমাদের সামনে রেখেই নকশা প্রণয়ন করতে হবে। দৈব চয়নকরণ, পুনরায়ন এবং লোকাল কন্ট্রোল বা স্থানীয় নিয়ন্ত্রণ বলছি। এখন আসো আমরা একটি এতক্ষণ নকশা সম্পর্কে বললাম, নকশার আমরা প্রয়োজনীয়তা বললাম, নকশার গুরুত্ব সম্পর্কে বললাম, তারপরে আমরা বললাম নকশার মূলনীতি সম্পর্কে বললাম। আসো এখন আমরা আলোচনা করি একটি পরীক্ষণ নকশার কি কি ভালো বৈশিষ্ট্য থাকলে পরে ওই নকশাটাকে আমরা ভালো পরীক্ষণ নকশা বলবো। মানে ভালো নকশা বলার জন্য কতগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে একটি পরীক্ষণ নকশাকে, সেগুলো আমরা বলছি। তাহলে পরীক্ষণাধীন সমস্যার সঠিক তথ্য সংগ্রহের উপযোগী হবে, অর্থাৎ নকশাটি এমন হবে যে সমস্যা নিয়ে আমরা পরীক্ষণ পরিচালনা করব এই সমস্যাটির সাথে সংশ্লিষ্ট উপাত্তগুলো যাতে যথাযথভাবে সংগ্রহ করা যায় সেই জন্য পরীক্ষণ নকশাটি এমন হবে যাতে যথাযথ তথ্য সংগ্রহ করা যায়। দ্বিতীয় বলছি পরীক্ষণের অনুকল্পকে গ্রহণ বা বর্জন করতে সক্ষম হবে। আমরা ভালো অনুকল্পের বৈশিষ্ট্য হিসেবে বলেছিলাম যে প্রকল্প এমন হবে যাতে সেটাকে গ্রহণ করা যায় অথবা বর্জন করা যায়। এমন কোনো বক্তব্যকে প্রকল্প হিসেবে নেওয়া যায় না যেটাকে গ্রহণও করা যায় না, বর্জনও করা যায় না, সেটা ভালো অনুকল্প না। তাহলে পরীক্ষণ নকশার বৈশিষ্ট্য হিসেবে বলছি যে পরীক্ষণ নকশাটি এমন হবে যাতে এই নকশার অনুসরণ করে আইদার অনুকল্পটিকে গ্রহণ করা যাবে অথবা অনুকল্পটিকে বর্জন করা যাবে। গ্রহণও করা যায় না বা বর্জনও করা যায় না, মাঝামাঝি অবস্থানে থাকার কোনো সুযোগ থাকবে যাতে না থাকে। তাহলে পরীক্ষণ নকশার ভালো পরীক্ষণ নকশার দ্বিতীয় আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে এই নকশার মাধ্যমে এই যে অনুকল্পকে আমরা যা সামনে নিয়ে কাজ করব সেই অনুকল্পকে গ্রহণ করা যাবে অথবা অনুকল্পটিকে বর্জন করা যাবে এমন ব্যবস্থাপনা থাকবে। তারপরে বলছি সংগৃহীত তথ্যের স্থায়ী ভুল এড়াতে সক্ষম হবে। কনস্ট্যান্ট এরর, অর্থাৎ তথ্যের মধ্যেই ভুল থাকবে,
আমরা এই দুইটা এরর সম্পর্কে বলছি, একটা হলো কনস্ট্যান্ট এরর আর একটা হলো র্যান্ডম এরর। এগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে আমাদের আলোচনা আছে, সেখানে আমরা বিস্তারিত আলোচনা করব। বিদায় এখানে আমরা একটু সামনে যাচ্ছি, আমাদের দীর্ঘ আলোচনা আমাদের নির্দিষ্ট সময় যেহেতু শেষ করতে হবে। তাহলে আমরা বলছি স্থায়ী ভুল যেগুলো আছে, কনস্ট্যান্ট এরর, অর্থাৎ বারবার একই ট্রায়াল দিলে একটা ব্যক্তির মধ্যে নির্দিষ্ট কতগুলো বিষয় ভুল করার একটা প্রবণতা থাকে। তাহলে তার এটা পরীক্ষণের মধ্যেই এটা থাকবে, কিন্তু এটাকে চেঞ্জ করার কোনো সুযোগ থাকবে না। কিন্তু এটা বিজ্ঞানে স্বীকৃত এই ভুলটা, এটাকে আমরা বলছি স্থায়ী ভুল। এই স্থায়ী ভুলটা যদি চিহ্নিত করা যায় এবং সেটাকে সহজে এড়ানো যায়, এই মানে পরীক্ষণ নকশা যদি যথাযথ হয়, অর্থাৎ যে স্থায়ী ভুল কনস্ট্যান্ট এরর যেগুলো আছে সেগুলোকে চিহ্নিত করে সেগুলোকে এড়ানোর ক্ষেত্রে এই পরীক্ষণ নকশা আমাদেরকে হেল্প করে, ভালো পরীক্ষণ নকশায় হেল্প করে থাকে। আরেকটা হলো র্যান্ডম, দৈব ভুল যেগুলো আছে, অ্যাক্সিডেন্টালি কত ভুল হতে পারে, সেই ভুলগুলো চিহ্নিত করে সেই ভুলগুলো কমাতেও আমাদেরকে সহায়তা করে থাকে একটি ভালো পরীক্ষণ নকশা। গবেষণা নকশা উহার উদ্দেশ্যের সাথে সম্পর্কিত হবে। ওই যে আমরা বললাম যে উদ্দেশ্যে গবেষণা বা পরীক্ষণটি পরিচালনা করা হবে, পরীক্ষণ নকশা বা গবেষণা নকশা সেটার সাথে উদ্দেশ্যের সাথে সম্পর্কিত হবে। তারপরে বলছি গবেষণা সম্পর্কে এক নজরে সম্যক ধারণা দিতে পারবে। আমরা এখানে বারবার গবেষণা শব্দটি বলছি আর এখানে বলছি পরীক্ষণ নকশা, একই কথা। আমি ওখানে আগে বলেছিলাম পরীক্ষণ বা গবেষণার কথা বলছিলাম। গবেষণা সম্পর্কে এক নজরে সম্যক ধারণা দিতে পারবে, এতে এট এ গ্ল্যান্স একটা ধারণা পাওয়া যাবে গবেষণা বা পরীক্ষণ সম্পর্কে। গবেষণাধীন সমস্যাটির জন্য সঠিক তথ্য সংগ্রহের উপযুক্ত হবে। এটা আমরা আরো আগেও বলেছি, তার অর্থাৎ সঠিক তথ্য সংগ্রহের উপযুক্ত হবে, অতি সহজে অনির্ভরশীল এবং নির্ভরশীল চলের, আমরা চলক শব্দটা ইউজ করেছি, অতি সহজে অনির্ভরশীল চলক এবং নির্ভরশীল চলকের অবস্থান অস্তিত্ব বোঝাতে সক্ষম হবে। পরীক্ষণ বহির্ভূত চলক হিসাবে মধ্যস্থ চলক এবং বাহ্যিক চলক বা পরিবেশগত চলক নিয়ন্ত্রণের কৌশল স্পষ্ট করবে। কারণ আমরা জানি যে একটি পরীক্ষণের নির্ভরশীল চলকের উপর অনির্ভরশীল চলক প্রয়োগ করার ক্ষেত্রে এই মধ্যস্থ চলক বা জৈবিক চলক যেটা আমরা বলছিলাম বা পরিবেশগত চলক বা বাহ্যিক চলক প্রভাব বিস্তার করতে পারে। একটি ভালো পরীক্ষণ নকশা এই মধ্যস্থ চলকগুলো এবং বাহ্যিক চলকগুলোকে চিহ্নিত করতে পারবে এবং সেটা নিয়ন্ত্রণের কৌশলটা স্পষ্ট করতে পারবে ভালো পরীক্ষণ নকশায়। তারপর বলছি গবেষণা অনুকল্পকে সমর্থন বা বর্জন করতে সক্ষম হবে। তার মানে আমরা পরীক্ষণের বলছি যে একটি ভালো পরীক্ষণ নকশা অনুকল্পকে সমর্থন বর্জন করতে সক্ষম হবে, স্বল্প খরচে গবেষণা কার্য পরিচালনা করতে সক্ষম হবে। আমরা একটু দ্রুত যাচ্ছি, এটা সহজে বোঝাচ্ছে। নকশা নির্ভরযোগ্য হবে যাতে সর্বোচ্চ পরিমাণ নির্ভুল ফলাফল পাওয়া যায়। তার মানে আমরা নির্ভরযোগ্যতা বলতে এটাই বোঝাচ্ছি যে বিশুদ্ধতার মাত্রা, যত বেশি নির্ভুল উপাত্ত সংগ্রহ হবে গবেষণা বা পরীক্ষণ তত বেশি নির্ভরযোগ্য হবে। তারপর নকশায় সমগ্র নমুনা এবং পরীক্ষা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য থাকবে। তাহলে আমরা বলছি যে নকশার মধ্যে কি থাকবে, সমগ্র সম্পর্কে, নমুনা সম্পর্কে, পরীক্ষা সম্পর্কে নমুনা বা পরীক্ষা বলছি প্রয়োজনীয় তথ্য থাকবে। তারপর নকশা সহজবোধ্য এবং নমনীয় হবে যাতে গবেষণা প্রক্রিয়াকে সহজেই বাস্তবে প্রয়োগ করা যায়। আমরা এইগুলো ভালো একটি পরীক্ষণ নকশার বৈশিষ্ট্য বলেছি। এই বৈশিষ্ট্য, ভালো পরীক্ষণ নকশার বৈশিষ্ট্য বিভিন্ন লেখকের বইতে কম বেশি আছে। আমরা মোটামুটি 14টা পয়েন্টকে সামনে নিয়ে আসছি। দু একটা পয়েন্ট হয়তো বা ওভারল্যাপিং হয়ে যেতে পারে, সেখানে তোমরা নিজেরা সেগুলো একটু ঠিক করে নেবে। তারপরে আসো আমরা পরীক্ষণ নকশার প্রকারভেদ নিয়ে কথা বলছি। এই বিষয়টা একটু অনেক বিস্তারিত। আমরা আমাদের যে আলোচনার বিষয়, অর্থাৎ আমাদের সিলেবাসে আমরা যতটুকু আলোচনা করব সেটা আমরা সর্বশেষ বলবো কোন কোন নকশাগুলোকে আমরা কিভাবে আলোচনা করব। তাহলে আমরা বলছি নকশার প্রকারভেদ, কত ধরনের নকশা আছে। মেনলি যে বলছি যে এক্সপেরিমেন্টাল ডিজাইন ও রিসার্চ ডিজাইন যেটাই বলি না কেন, যত ধরনের পরীক্ষণ নকশা আছে বা যত ধরনের গবেষণা নকশা আছে, এই সবগুলো নকশায় প্রধানত 3 ধরনের। একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ডিজাইন বা পরীক্ষণমূলক নকশা। কতগুলো নকশা আছে যেগুলোকে আমরা এক্সপেরিমেন্টাল ডিজাইন বলছি, একটু পরে আমরা এই পরীক্ষণ নকশা সম্পর্কে
আলোচনা করব। আর তারপরে আছে আপাত পরীক্ষণমূলক নকশা, কোয়াজি এক্সপেরিমেন্টাল ডিজাইন। এই কোয়াজি শব্দটার সাথে আমরা আগেও পরিচিত, মানে এক্সপেরিমেন্টের কাছাকাছি, পুরোপুরি এক্সপেরিমেন্টাল না, পুরোপুরি পরীক্ষণীয় না, দেখতে পরীক্ষণীয় মতন মনে হয় কিন্তু সেটা পরীক্ষণীয় নকশা না, সেটাকে আমরা বলছি পরীক্ষণ, মানে আধা পরীক্ষণ নকশা, এই জন্য সংক্ষেপে বলা হয় যায়। তাহলে আপাত পরীক্ষণ নকশা মানে আধা পরীক্ষণ নকশা, যে এই নকশার মধ্যে কিছু পরীক্ষণের বৈশিষ্ট্য থাকে, কিছু অপরীক্ষণমূলক নকশারও বৈশিষ্ট্য থাকে মাঝামাঝি, এই জন্য এটাকে বলছি কোয়াসি এক্সপেরিমেন্টাল ডিজাইন। কতগুলো নকশা আছে যেগুলো দেখতে পরীক্ষণ নকশার মতো কিন্তু পুরোপুরিভাবে পরীক্ষণ নকশা নয়, কারণ পরীক্ষণ নকশার অনেকগুলো বিষয় আছে যেগুলো এই নকশা সবগুলো বিষয় ফুলফিল করে না, বিধায় এগুলোকে আপাত পরীক্ষণ নকশা বলা হয়। তারপরে হলো অপরীক্ষণ নকশা, নন এক্সপেরিমেন্টাল ডিজাইন। কতগুলো বিষয় আছে যেগুলো যেখানে আমরা পরীক্ষণ পরিচালনা করতে পারি না, বা পরীক্ষণ মানে আমরা নিয়ন্ত্রিত পরিবেশ তৈরি করতে পারি না, কিন্তু আমাদের পরীক্ষণ পরিচালনা করতে হয়, এই জাতীয় অনেক ধরনের পরীক্ষণ আছে যেগুলোকে আমরা বলছি অপরীক্ষণমূলক নকশা। তাহলে নকশা প্রধানত 3 ধরনের, পরীক্ষণ নকশা, আপাত পরীক্ষণ নকশা এবং অপরীক্ষণমূলক নকশা। এখন আসো আমরা এই পরীক্ষণমূলক নকশা নিয়ে এখন আমাদের পরবর্তী সকল আলোচনা হবে পরীক্ষণমূলক নকশা নিয়ে। পরীক্ষণ নকশাকে বিভিন্ন গবেষক বিভিন্নভাবে শ্রেণীবিভাগ করেছেন, যেমন উইলকিনসন এন্ড বান্দারকার, তারা পরীক্ষণ নকশাকে 2 ভাবে ভাগ করেছেন। একটা হলো অভিক্ষণোত্তর যাচাই মাত্র নকশা, পোস্ট টেস্ট অনলি ডিজাইন বলছে। তাহলে এটা একটা বিষয়, আমাদের আলোচনা যেহেতু অন্য নকশার অন্য শ্রেণীবিভাগগুলো নিয়ে, এই জন্য আমরা জাস্ট একটা ক্লাসিফিকেশন এখানে উপস্থাপন করি, আমাদের মূল আলোচনায় আমরা সেখানে চলে যাব। এই জন্য আমরা বলে রাখছি যে বান্দারকার, উইলকিনসন এন্ড বান্দারকারের মতে যে অভিক্ষণোত্তর যাচাই মাত্র নকশা, পোস্ট টেস্ট অনলি ডিজাইন, আর পূর্ববর্তী যাচাই আছে প্রি টেস্ট পোস্ট টেস্ট ডিজাইন, তারা এই পরীক্ষণ নকশাকে এই 2টা শ্রেণীতে ভাগ করেছেন। তারপরে লিনকুইস্ট এর মতে পরীক্ষণ নকশা 6 প্রকার। এই লিনকুইস্ট একজন বিশিষ্ট মনোবৈজ্ঞানিক গবেষক, তিনি যে পরীক্ষণ নকশার কথা বলেছেন সেখানে 6 ধরনের কথা বলেছেন। সরল দৈবচ্যুত নকশা, সিম্পল র্যান্ডমাইজ ডিজাইন এক ধরনের বলছেন, যে র্যান্ডম শব্দটার সাথে আমরা পরিচিত, যে নমুনা র্যান্ডম টেকনিক অবলম্বন করে যখন সবগুলো কাজ করা হয় সেগুলোকে বলছে সিম্পল র্যান্ডমাইজ ডিজাইন। চর্যা ইন্টু স্তরভিত্তিক নকশা, ট্রিটমেন্ট বাই লেভেল ডিজাইন। এই চর্যা শব্দটা আমরা নতুন, এই প্রথম আমরা একটা চর্যা শব্দ পেলাম, এটা বলছি ট্রিটমেন্ট। খেয়াল করে দেখবা আমাদের পরবর্তী আলোচনাগুলোতে এই ট্রিটমেন্টটাকে আমরা অনির্ভরশীল চলক হিসাবে, যেটাকে এতক্ষণ পর্যন্ত দেখে আসছি, এটাকে আমরা এখানে চর্যা বলছি, নকশার ক্ষেত্রে এই চর্যা বলছি বা ট্রিটমেন্ট বলছি। তাহলে ট্রিটমেন্ট বাই লেভেল ডিজাইন বা চর্যা ইন্টু স্তর ভিত্তিক, এটা এই এক্সটাকে বাই বলা হয়, পড়ার ক্ষেত্রে আমাদেরকে পড়তে হবে এইভাবে, ট্রিটমেন্ট বাই চর্যা বাই স্তর ভিত্তিক নকশা, ট্রিটমেন্ট বাই লেভেল ডিজাইন। তারপরে চর্যা ইন্টু পরীক্ষা ভিত্তিক নকশা, ট্রিটমেন্ট বাই সাবজেক্টস ডিজাইন। হ্যাঁ, এই ট্রিটমেন্টটা হচ্ছে অনির্ভরশীল চলক, আর সাবজেক্ট বুঝতে পারছো, আর লেভেল হলো বিভিন্ন স্তর। আমরা এগুলো পরবর্তী আলোচনায় আমাদের আরো আসবে। তারপর উনি বলছেন দৈবচ্যুত পুনরাবৃত্তিমূলক নকশা, র্যান্ডম রেপ্লিকেশনস ডিজাইন। হ্যাঁ, দৈবচ্যুত পুনরাবৃত্তিমূলক নকশা। তারপরে বলছেন উপাদান ভিত্তিক নকশা, ফ্যাক্টরিয়াল ডিজাইন। এই যে এখানে আরেকটা শব্দ আসছে উপাদান, তাহলে এই অনির্ভরশীল চলক, তারপরে চর্যা, আবার এখানে বলছি উপাদান, তারপরে এইগুলো সবই দেখা যাবে এক অর্থে ব্যবহৃত হবে। এই নকশার আলোচনাগুলো আমাদেরকে একটু বুঝতে হবে, যে এখন বলছি ফ্যাক্টরিয়াল ডিজাইন বা কতগুলো অনির্ভরশীল চলকে এখানে ফ্যাক্টর বলা হবে, এই ফ্যাক্টর গুলোকে বিভিন্ন ভাবে সাজানোর জন্য এক ধরনের নকশা আছে, সেটাকে বলা হয় ফ্যাক্টরিয়াল ডিজাইন বা উপাদান ভিত্তিক নকশা। আর হলো অন্তদলীয় চর্যা ভিত্তিক নকশা, উইদিন গ্রুপ ট্রিটমেন্টস ডিজাইন। অন্তদলীয় তার মানে হচ্ছে যেখানে একটি মাত্র দল ব্যবহার করা হবে এবং তার উপরে বিভিন্ন ভিন্ন ধরনের ট্রিটমেন্ট প্রয়োগ করা হবে, এটাকে বলা হয় উইদিন গ্রুপ। একই দলের মধ্যে যখন ট্রিটমেন্ট দিয়ে বা চর্যা প্রয়োগ করা হয় তখন সেটাকে আমরা বলছি উইদিন গ্রুপ ট্রিটমেন্ট ডিজাইন। তাহলে আমরা লিনকুইস্টের 6 ধরনের ডিজাইন সম্পর্কে জানলাম। আরেকটা জানি আমরা, ম্যাকগুইগানের একটা ক্লাসিফিকেশন আছে, একটু দ্রুত যাচ্ছি। পরীক্ষণের নকশা 5 প্রকার।
ম্যাকগুইগান একজন বিশিষ্ট পরীক্ষণ মনোবিজ্ঞানী। তার বিখ্যাত একটা বই এক্সপেরিমেন্টাল সাইকোলজি, যেটা আমাদের জন্য পাঠ্য। উনি 5 ধরনের নকশার কথা বলেছেন। উনি বলছেন পরীক্ষণ নকশা 5 ধরনের কথা বলেছেন। দৈবচয়িত 2 দলীয় নকশা, 2 randomized group design। তারপরে 2 তুল্য দলীয় নকশা, 2 matched group design। দৈবচয়িত 2 এর অধিক দলীয় নকশা, more than 2 randomized group design। উপাদান ভিত্তিক নকশা বা ফ্যাক্টরিয়াল ডিজাইন। অন্তঃদলীয় নকশা, উইদিন গ্রুপ ডিজাইন। তাহলে এই 5 ধরনের নকশার কথা বলেছেন ম্যাকগুইগান। এখন আসো আমরা আমাদের যে সিলেবাসে যে নকশাগুলোর কথা আলোচনায় আছে, এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে নকশার আলোচনাগুলো যেভাবে সাজিয়েছে তারা, সেটা এখন আমরা একটু দেখি। তাহলে তোমাদের সিলেবাসের চ্যাপ্টার নাম্বার 7-এ তোমরা দেখবা যে সিলেবাসে দেয়া আছে যে উইদিন গ্রুপ ডিজাইন। আমরা বলছি, খেয়াল করে দেখো, ম্যাকগুইগানের একদম লাস্ট যে ক্লাসিফিকেশনটা আছে, অন্তঃদলীয় নকশা, উইদিন গ্রুপ ডিজাইন, এটা আমরা তাইলে পেয়ে যাচ্ছি আমাদের সিলেবাসের আলোচনার শুরুতে, যে এই অন্তঃদলীয় উইদিন গ্রুপ ডিজাইনে আছে একক দলীয় নকশা, সিঙ্গেল গ্রুপ ডিজাইন। এই উইদিন গ্রুপ ডিজাইনের মধ্যে সিঙ্গেল সাবজেক্ট ডিজাইন বলে আরেকটা ডিজাইন আছে, একক পরীক্ষণ নকশা, যেখানে একজন মাত্র পরীক্ষণ নিয়ে গবেষণা বা পরীক্ষণ পরিচালনা করা হয়, সেটাকে বলা হয় একক পরীক্ষণ নকশা। তাহলে সিঙ্গেল সাবজেক্ট ডিজাইন অর সিঙ্গেল গ্রুপ ডিজাইন, এটাকে আমরা বলছি উইদিন গ্রুপ ডিজাইন। তাহলে আমরা আলোচনা করব আমাদের সিলেবাস অনুযায়ী এই অন্তঃদলীয় নকশা হিসেবে আমরা সিঙ্গেল গ্রুপ ডিজাইনটা আলোচনা করব, যেখানে একটি মাত্র পরীক্ষণীয় দল থাকবে এবং এই দলের উপরে একাধিক পরীক্ষণ শর্ত প্রয়োগ করে বা কখনো পরীক্ষণ শর্ত প্রয়োগ করব, কখনো পরীক্ষণ শর্ত প্রয়োগ না করে তাদের উপাত্তগুলো দেখব, সংগ্রহ করব, করে তারপরে শর্তের অধীনে পরীক্ষা করে আর শর্ত প্রয়োগ না করে তাদেরকে মধ্যকার কি পার্থক্য হয় কিনা সেটা দেখব। এই বিষয়ে আমরা ডিটেলস আলোচনা করব আমাদের পরবর্তী লেকচারে, অর্থাৎ লেকচার নাম্বার 13 যখন আমরা আলোচনা করব, তখন আমরা এই ডিজাইনগুলোকে বিস্তারিতভাবে আলোচনা করব। আমরা একটা ওভারঅল কথা বলে যাচ্ছি। তারপরে হচ্ছে আন্তঃদলীয় নকশা, বিটুইন গ্রুপস ডিজাইন। এই বিটুইন গ্রুপস এর ডিজাইনে দৈবচয়িত 2 দলীয় নকশা, 2 randomized গ্রুপ ডিজাইন। এটা দেখো আমাদের এই দৈবচয়িত 2 দলীয়, এটা কিন্তু ম্যাকগুইগানের একটা ক্লাসিফিকেশন যেটা আছে। তাহলে আমাদের সিলেবাসে যে নকশা বিটুইন গ্রুপস ডিজাইন হিসেবে যেগুলো না আছে, তাহলে ম্যাকগুইগান থেকে এই নকশাটা নেওয়া হয়েছে। তারপরে আসে দেখো 2 তুল্য দলীয় নকশা, 2 ম্যাচ গ্রুপ ডিজাইন, যেটা আবার ম্যাকগুইগানের ক্লাসিফিকেশন আছে, 2 তুল্য দলীয় নকশা বা 2 ম্যাচ গ্রুপ ডিজাইন। তারপরে আছে বহুদলীয় নকশা বা মাল্টিপল গ্রুপ ডিজাইন। কিন্তু ম্যাকগুইগানে আছে দেখো একই নকশা, ওখানে নাম আছে দৈবচয়িত 2 এর অধিক দলীয় নকশা বা বহুদলীয়, মোর দেন 2 গ্রুপ randomized গ্রুপ ডিজাইন। তাহলে যখন এই 2 এর অধিক দল হয়ে যায় তখন সেটাকে বহুদল বলা হয়। তাহলে একক দল আছে, 2 দল আছে, 2 দলীয় বলছি, এখন 2 এর অধিক দলীয় বা বহুদলীয় নকশা। তা আমাদের সিলেবাসে বলছে মাল্টি গ্রুপ ডিজাইন বা বহুদলীয় নকশা, যেটাকে ম্যাকগুইগান বলছেন মোর দেন 2 randomized গ্রুপ ডিজাইন। বিষয়টা মূলত একই, আমরা সেটা আলোচনা করব। তারপরে বলছি পুনরাবৃত্তিমূলক পরিমাপ নকশা। এটা আবার ম্যাকগুইগানের ক্লাসিফিকেশন এটা নাই, কিন্তু সেটা আমরা আলোচনা করব যে সিলেবাসে এটা অন্য গবেষকের আলোচনায় এই রিপিটেড মেজারমেন্ট ডিজাইন আছে, সেটা আমরা যখন ডিটেলস আলোচনা করব সেখানে আলোচনা করব। তারপরে আছে উপাদান ভিত্তিক নকশা, যেটা কিনা আবার ম্যাকগুইগানের ক্লাসিফিকেশনও আছে, আমরা ম্যাকগুইগানের ক্লাসিফিকেশন আছে এই যে উপাদান ভিত্তিক নকশা। তার মানে হচ্ছে আমরা মূলত আমাদের সিলেবাসে যে নকশার আলোচনাটা আছে, যে এই 5টি নকশা, 6টি এখানে আছে 5টি আর একটি একক দলীয় নকশা, এই 6টি নকশার আলোচনা যেটা আমাদের সিলেবাসে আছে সেটা মূলত ম্যাকগুইগান থেকে নেওয়া ক্লাসিফিকেশন গুলোর সাথেই অনেকটা মিল আছে। তো আমরা আজকে যে নকশা সম্পর্কিত যে আলোচনাগুলো করলাম, আমরা পরবর্তী ক্লাসগুলো এই নকশার আমাদের সিলেবাসে যে নকশাগুলো সম্পর্কে বলা আছে এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এই নকশার আলোচনার জন্য তোমাদেরকে যে বইগুলো ফলো করতে হবে, আমরা বইয়ের একটা তালিকা দিয়েছি, এখানে আমাদের সবগুলো দেয়া আছে। তারপরে আসো আমরা আমাদের নির্দিষ্ট সময় যেহেতু শেষ, আমরা আমাদের আলোচনা এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আমাদের আজকে লেকচার শেষ করছি। আল্লাহ হাফেজ।